পোস্টাল সার্ভিসে চাকরি পাবেন কিভাবে? এখানে জব পাওয়ার সুযোগটা এরকম যে আপনার অনলাইন ঢুকলে usps.com এ ঢুকে মূলত একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ফেডারেল জব নিলে সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন। অ্যাপ্লিকেশন পূর্ণ করার পরে যদি এখন সাবমিট হবে, সাবমিট করার পরে আপনার কাছে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে HR থেকে আপনার কাছে চিঠি আসবে। পোস্টাল সার্ভিসে চাকরি পাবেন কিভাবে এই প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথমেই অপলাভ বলতে চাই, বাংলাদেশে মানে আমেরিকায় যে পোস্টাল ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমেরিকা একটা ঐতিহ্য বহন করে। আমেরিকার সৃষ্টি শুরু থেকে আমেরিকা যখন প্রথম সংবিধান রচনা করেন, সেই সংবিধান রচনার মধ্যে আমাদের পোস্টাল এমপ্লয়ার্স বা পোস্টালের যিনি চিফ ছিলেন তখন তার সঙ্গে ছিলেন, এবং এই পোস্টালের ইতিহাস আমেরিকার ইতিহাসে সম্পৃক্ত। প্রায় 250 বছর আগ থেকে এই পোস্টাল সার্ভিস কার্যক্রম শুরু করে, এবং আমেরিকায় একটি যে ফেডারেল জব পোস্টাল ডিপার্টমেন্ট একটা সেবামূলক সংগঠন, এবং এই সংগঠন সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে এই আমেরিকার পিপলরা উপকৃত হয় এবং আমাদের সার্ভিস অত্যন্ত ভালো। এখন এই ডিপার্টমেন্টে আগে এত বাংলাদেশিরা আসলে ছিল না। বিশেষ করে প্যান্ডামিকের পরে কীভাবে জব পাওয়া যায়, কোথায় জব, আমরা প্যান্ডামিক পরে জয়েন করেছি, তো এখন প্রচুর বাংলাদেশি পিপল প্রচুর আজকে এই পোস্টাল ডিপার্টমেন্টে জব করে। এখানে জব পাওয়ার সুযোগটা এরকম যে আপনার অনলাইন ঢুকলে usps.com এ ঢুকে মূলত একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বিভিন্ন তথ্য, আপনার নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার, এভরিথিং দিয়ে তারপর একটা অ্যাকাউন্ট মূলত প্রথম খুলতে হয়। অ্যাকাউন্টটা খোলার পরে আপনি জব সার্চ করবেন, কোথায় কোথায় জব আছে। যেহেতু এটা ফেডারেল জব, প্রথম সুবিধা হচ্ছে আপনার যে সিটির জব বা স্টেট জব, ডিফারেন্স জব ইজ ফেডারেল জব নিলে সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন। এই জবটা সব জায়গায় আপনার সুযোগ আছে। সেই যেমন অন্য জব স্টেট জব করলে স্টেটের ভিতরে যদি আপনি সেই জব আপনি চেঞ্জ করেন স্থান স্টেট, তখন আর ওই জবটা থাকে না। সেক্ষেত্রে এটা একটা ভালো দিক আমাদের জবের। তো এখন আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি জব সার্চ করবেন, কোথায় জব আছে, আপনি কোথায় জব নিতে চান, সেই জব সার্চ করার পরে কোথায় জব আছে এবং আপনার কোয়ালিটিতে কোন জবটা পায়, সেই জবটা সার্চ করে আপনি সেই জবের আপনি তখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেই জবে, এবং স্থান সবগুলো সেখানে তথ্য মূলত একটা আসবে, এবং সেই তথ্যগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন পূর্ণ করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন পূর্ণ করার পরে যদি এখন সাবমিট হবে, সাবমিট করার পরে আপনার কাছে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে HR থেকে আপনার কাছে চিঠি আসবে। এরপর আপনাকে আগে পরীক্ষা দিতে হতো এই জবে, এখন এই পরীক্ষা ওইরকম সরাসরি গিয়ে পরীক্ষা দিতে হয় না। আপনার এক্সামটা এখন ওই যে কী বলে এটাকে, মানে অনলাইনে দেওয়া যায় আর কি। অনলাইনে অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেন অ্যান্সার করলে তারপরে ভালো, সবাই এটা খুব কঠিন কিছু না আর কি। আপনার ব্যক্তিগত তথ্য বেশি থাকে, সেগুলো দেওয়ার পরে আপনার ওটাকে কী বলে না মূল বিষয় হলো এক্সামটা সরাসরি দিতে হয় না। তো আপনার ওইটার পরে আপনাকে চিঠি দেবে, চিঠি দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তারপরে আপনাকে এখন এরপর ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেয়, ফিঙ্গারপ্রিন্টের পরে আপনি কোথায় জব আপনাকে সিলেক্ট করে সেখানে পাঠাবে। জি, যেহেতু এটি ফেডারেল জব, তার সেক্ষেত্রে আসলে ইমিগ্রেশনের স্ট্যাটাস কি হওয়া উচিত? কারণ একজন দর্শক অলরেডি আমাদেরকে কমেন্ট করেছেন, MD সেলিম, তিনি বলছেন তিনি কি শুধুমাত্র SSN দিয়ে এই চাকরি পাবেন কিনা? না, আগে আপনার শুধু ফেডারেল জব পেতে হলে আগে এইটাই ছিল, এই বিশেষ করে পোস্টালেও ছিল এটা, যে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে সিটিজেন হতে হবে। এখন সেটা কিছুটা ব্যত্যয় ঘটছে, পরিবর্তন না। হ্যাঁ, এখন আপনি গ্রিন কার্ড ধারীরাও অ্যাপ্লিকেশন করতে পারে, যে এই চাকরিতে জন্য আবেদন করতে পারবে, তবে অবশ্যই তাকে 5 বছর এখানে বসবাস করতে হবে। 5 বছর বসবাস করলেই তো একটা সিটিজেনের স্ট্যাটাস এসে যায়। সেই ক্ষেত্রে যদি সিটিজেন না হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং গ্রিন কার্ড থাকতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে কিংবা শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়ে সম্ভব না। জি, বয়সের কোনো সময়সীমা আছে? নাইস, বয়সের কোনো সময়সীমা নেই, যে কোনো বয়সেই এই চাকরিতে ঢোকা যাবে, শুধুমাত্র কমপক্ষে 18 হতে হবে। এবং এখন এই আগে সার্টিফিকেট পড়াশোনার বিষয়টাও এখন আর ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আসে না, যে এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটাও দরকার হয় না।
তাহলে কি কি কোয়ালিফিকেশন? এই যে সিটিজেন আসলে বিশেষ করে আগে আমি ঢোকার সময় আমি আমার সার্টিফিকেটগুলো সব দিয়েছি, কিন্তু এখন আর ওই এডুকেশন এটা চাচ্ছে না। স্কুল সার্টিফিকেট একটা ইয়ে ছিল আগে, সেটা এখন নাই মূলত। এই আমাদের সব ক্লার, মেল হ্যান্ডেলার, এসব ছোট জব। আর বড় জবের কথা ভিন্ন। আমি একটু পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু জানবো যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়, কিংবা যারা এটার ব্যাপারে আগ্রহী তারা তো প্রস্তুতি নেবেন, তারা কিরকম প্রস্তুতি নেবেন? আসলে এরকম কঠিন কোনো কিছুই আসে না পরীক্ষায়, এরকম না। আপনার তথ্যগুলোই একটার পর একটা কোশ্চেন আসে, আপনার ইমেল নাম্বার দিতে হয়, আপনার অ্যাড্রেস দিতে হয়, আপনি পিছনে কোথাও জব করছেন কিনা সেটা, সেই জবের আপনার কোনো সুপারভাইজারের ইনফরমেশন থাকলে সেগুলো দিতে হবে, তার ফোন নাম্বার, এইসব। মানে এরকমই কিছু, খুব কঠিন কিছু না যে কোনো গণিত পরীক্ষা দিতে হবে, ইংলিশ পরীক্ষা দিতে হবে, এরকম কোনো বিষয় আসলে যদি কেউ জব করে থাকে সেই অভিজ্ঞতা কি কোনো কাজে লাগে? মানে সেটার জন্য কি কোনো প্লাস পয়েন্ট পাওয়া যায় কিনা? অবশ্যই, যারা আগে জব যে একদম সহজ বিষয়টা। আপনি যে কাজটা একবার যে করছে, কোথায় ত্রুটি ছিল সে কিন্তু জানে। সেক্ষেত্রে যারা আগে জব নিছে তাদের কাছে পরামর্শ, অথবা আমাদের যে সংগঠন, এই সংগঠনে আমাদের অনেক এক্সপার্ট মানুষ আছে যারা সুপারভাইজার জব করে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আমরা সেই জবের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সংগঠন অনেক ভাইরা আছে যারা অনেক এক্সপার্ট। এবং আপনি জানবেন কিছু, আর বাংলাদেশে কিছু ভাই ব্রাদার আছে এখানে যারা অফিস খুলে নিয়েছে যেসব জবের ক্ষেত্রে, তারা সাহায্য সহযোগিতা করে। তো তাদের সাথে যোগাযোগ করতে পারে। আর তাদের কাছে গেলে হয়তো তাদেরকে একটা ফি দিতে হবে, আর আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করলে ফি ছাড়াই আমরা সেই সহযোগিতা করব। ফুল টাইম এর পাশাপাশি পার্ট টাইমের কি সুযোগ আছে এই ধরনের চাকরি? হ্যাঁ আছে, পার্ট টাইম, ফুল টাইম। আর আমরা ওই যে আমি যেমন ক্লার্কে ঢুকতে হলে পিএসসি পদে আবেদন করতে হয়। পিএসসি জবটাই ফুল টাইম, এটা কন্ট্রাক্ট জব, এটা আপনার কেরিয়ার না। কেরিয়ারটা শুরু করতে হলে বা আমি রেগুলার হতে হলে পিএসসি ঢুকার পরে এটা একটা কন্ট্রাক্ট জব আপনার সাথে। তো আমাদের ইউনিয়নের সাথে এবং গভর্নমেন্টের সাথে প্রতি 2 বছর পর পর আপনার বার্গেনিং হয়, কিভাবে চলবে আমাদের বেতন, আমাদের বিভিন্ন আইন নিয়ে ইউনিয়নের সাথে। এবং ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী আমাদের ইউনিয়ন। আপনি পোস্টাল এমপ্লয়ার্স মানে পোস্টালের যে ইউনিয়ন এপিডাব্লিউ অত্যন্ত শক্তিশালী। এবং জানেন, আমার মনে হয় এই ইউনিয়ন সবচেয়ে বেশি পিপলের সংগঠন এপিডাব্লিউ, তো অনেক শক্তিশালী। গভর্নমেন্টের সাথে এটা প্রতি 2 বছর এখন চলতেছে বার্গেনিং। হ্যাঁ, তো সেটার মধ্য দিয়ে এগুলো হয়, বেতন বাড়বে কিনা বা কি কি সুযোগ সুবিধা নিতে পারে, ইউনিয়নের ব্যাপারে কাজ করে আর কি। জি, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানি, সেটি হচ্ছে চাকরিতে, মানে এই ধরনের পোস্টাল সার্ভিসে চাকরির সুযোগ সুবিধা কেমন? বেতন থেকে শুরু করে ছুটি কিংবা অন্যান্য। নিঃসন্দেহে অনেক সুযোগ সুবিধা আছে। দেখি এখানে আপনার যখন দেখা যাবে যারা এক ভাই ট্যাক্সি চালায়, তার তুলনামূলক দেখা যাবে আমাদের এই জবের চেয়ে আয় বেশি, কিন্তু অনেক সুযোগ সুবিধা তারা যখন রিটায়ারে যাবে, যখন বয়স বাড়বে, তখন সেইগুলো থাকবে না। ওই যে কামাই করছে ওই পর্যন্ত ফিনিশ। কিন্তু এইসব জবে ঢুকলে, এই সরকারি জবে ঢুকলে অনেক সুযোগ সুবিধা আছে, রিটায়ারমেন্ট আছে। তারপরে এখন ধরেন আমাদের প্রতি জায়গায় আমাদের সিক লিভ আছে, তারপরে আপনার অ্যানুয়াল লিভ আছে। হ্যাঁ, এরপর যদি আপনি কখনো সিক হন, আপনি অন্য সব জব করলে আপনি ইচ্ছে করলে ছুটি নিতে পারেন না, কিন্তু এখানে সেই সকল আইন আছে, ল আছে যে কিভাবে ছুটি নিতে হয়, ফর্ম আছে, আপনি ফিল আপ করে সেগুলো দিলে ম্যানেজমেন্ট যদি দেখে, আপনি যদি ডাক্তারে প্রুফ দিতে পারেন যে হ্যাঁ আপনি এই সমস্যা, সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে। অনেকে দেখা যাচ্ছে লং টাইম অ্যাবসেন্ট জবে, হ্যাঁ, তার কিন্তু চাকরি যায়নি। ইউনিয়ন সেক্ষেত্রে ওই এমপ্লয়ীদের পাশে থাকে, পাশে কাজ করে, এবং সেই মতো আইন আছে, সিবিএ আছে, আমাদের যে গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টের আলাদা বই আছে, সেই বুকটা মূলত ফলো করতে হবে। সেই বুকটা ফলো করে আসলে আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি এবং অনেক সুযোগ সুবিধা নিতে পারি। সেটা বলে ছুটি, বেতন যদি আপনি ইয়ারলি, এখন ধরেন আমার জবের, যার যত জবের আপনার বেশি জব করছে তার বেতন মূলত প্রতি 3 মাস পর পর বেতন বাড়ে। আচ্ছা, মানে 3 মাস পর পর ইনক্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ, আবার আপনার কোলা বলে, যেটা ওই যে মানে কস্ট অফ লিভ, হ্যাঁ, আপনার বসবাসের জন্য বিভিন্ন এলাকায় বসবাসের জন্য আপনার প্রতি বছর ঘর বাসা ভাড়া বাড়ে, আপনার খাদ্যদ্রব্যের ভালো, সেই মতো একটা মেবি পার আওয়ার 49 সেন্ট প্রতি ইয়ারলি, প্রতি ঘন্টায় বাড়ে। এরকম করে তা তো প্রায় $1,000 মতো প্রতি বছর বেতন, মানে এই কোলা, মানে ওই যে কোলা বলতে কস্ট অফ লিভ, সেখান থেকেও কিছু বাড়ে। আর বেতন তো বাড়ি, তার মানে দেখা যাচ্ছে যে বেশি বয়স, যার বেশি বয়স হচ্ছে জবের, তার সুযোগ সুবিধা তত বেশি বাড়তেছে। জি,
আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রেজবুল কবির, একটা বিষয় জানবো, আপনাদের একটা সংগঠন আছে এই সংক্রান্ত। আপনার সাথে আমার একটু আগেও কথা হচ্ছিল, সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন আসছে, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসছে। আমরা আমেরিকান নাগরিক, কিন্তু বাংলাদেশ আমাদের শেকড়, বাংলাদেশের সাথে কিংবা বাংলাদেশের কাছে আমাদের চাওয়া পাওয়া আসলে কখনো শেষ হবার নয়। সংগঠনের পক্ষ থেকেই বলি কিংবা একজন প্রবাসী হিসেবেই বলি, আপনি কি কোনো ধরনের কোনো মেসেজ দিতে চান কিনা কিংবা কিছু সময় কতটুকু আছে জানি না। প্রথমেই আমি বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে বিশ্ব যাকে চেনে, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। নিউ ইয়র্কে তিনি আসবেন এবং অবশ্যই প্রবাসী হিসেবে আমাদের তো লক্ষ লক্ষ দাবির কোনো শেষ নেই। তবু কিছু আপনাকে এখন এই মুহূর্তে বলতে চাই, সেটা হচ্ছে তার জানি না আমার এই কথা শুনবে কিনা, আমাদের কথা শুনবে কিনা বা তার কাছে পৌঁছবে কিনা। দাবি তো অনেক থাকে, তো প্রবাসীদের যাতে কিছু কিছু সুযোগ, আমরা ল সোসাইটি, মানে এখানে ল সোসাইটি আছে, সেখানে আলোচনা হবে, আমরা কিছু প্রস্তাবনা তাকে দেব যে আমাদের জন্য কোনো বিশেষ আইন করতে পারি কিনা প্রবাসীদের জন্য। আর বিশেষ করে আপনার এক কথা আমার একটা দাবি রইল প্রবাসীদের পক্ষ থেকে, যে যারা এখানে ধরেন আমরা যেখানে বিশেষ করে ফেডারেল জব যারা করে, তারাই বেশিরভাগই এখানে সিটিজেন হওয়ার ক্ষেত্রে দেখা যাবে আমরা বাংলাদেশের সিটিজেন অনেকে নেই। যখন ডুয়েল সিটিজেন বাংলাদেশে আছে, সেই ডুয়েল সিটিজেনের ক্ষেত্রে অনেক বিলম্বনা পোহাতে হয়। এখানে আপনি যদি কনসাল জেনারেলের কাছে যান, দেখবেন আজকে অ্যাপ্লিকেশন করছেন, 1 বছর যাবে আপনার সেটার রেজাল্ট পাইতে। সেটা যাতে দ্রুত পাওয়া যায় এবং পুলিশ ভেরিফিকেশন না হয়নি, যেহেতু আমরা পুলিশ ভেরিফিকেশন নিয়েই তো এই আমেরিকায় আসছি, তারপর তো আমেরিকা থেকে গিয়ে আমরা কোনো অবকারেন্স ঘটাই নেই। সেক্ষেত্রে এইসব বাদ দিয়ে যদি সহজ করে দেয় আমাদের ডুয়েল সিটিজেনশিপ নেওয়া, সেই একটা দাবি রাখছি। এবং প্রবাসীদের জন্য, বিশেষ করে প্রবাসীদের দেশে সয় সম্পত্তি থাকে, তারা টেক কেয়ার করতে পারে না, সেই সব ক্ষেত্রে কিছু আইন তার কাছে যাবে অবশ্যই, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। এবং বিশেষ করে একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই প্রচার মাধ্যমে, বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় টিভি টিভেন 24, আমি এটাকে আসার পর থেকে এর সঙ্গে আছি, এটা এই টিভিটা দেখি। তো আমার দাবি থাকবে বর্তমান গভর্নমেন্টের কাছে, যে অনেক জীবনের বিনিময়ে আজকে এই সরকার আসছে, দেশের মানুষ যাতে ভোট দিতে পারে, দেশের মানুষ তাদের দাবি দেওয়া যেন বাস্তবায়ন করতে পারে। সেই ক্ষেত্রে আমার দাবি থাকবে এই গভর্নমেন্টের কাছে, দেশে একটা সুন্দর গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, মানুষের ভোটারদের ফিরিয়ে দিয়ে মানুষের শান্তি ফিরিয়ে দেবে। এটাই ডক্টর ইউনূসের কাছে। আসলে আমাদের চাওয়াগুলো নতুন কিছু নয়, একেবারেই বেসিক জিনিস, যেগুলো আমাদের সাধারণ মানুষের অধিকার, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার, সেগুলোই হয়তো বা আমরা একবার মনে করিয়ে দিতে চাই। এবং এই বিষয়গুলোতে যেন আইনের সুশাসন যেন প্রতিষ্ঠা হয়, এটাই আসলে মূলত আমাদের চাওয়া। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।